এক জঙ্গলে একটি হরিণ বাস করত। হরিণটির একটি মাত্র ছানা ছিল, তাই সে তার ছানাকে অনেক ভালোবাসতো। হরিণের ছানাটিও যথেষ্ট শান্ত স্বভাবের ছিল। সে তার মায়ের সব কথা শুনে চলত। শোন ছানা, আমরা হচ্ছি হরিণ। আমরা ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকি, এই জন্য আমাদেরকে বলে তৃণভোজী প্রাণী। কিন্তু একদল প্রাণী আছে যারা আমাদেরকে খেয়ে বাঁচে, তারা হচ্ছে মাংসাশী প্রাণী। আমাদের সবাইকে মাংসাশী প্রাণীর থেকে দূরে থাকতে হবে, তাই তুই সব সময় আমার সাথেই থাকবি। কিন্তু মা, মাংসাশী প্রাণীরা আমাদের খায় কেন? ওরা তো চাইলে আমাদের ছেড়ে দিতে পারে, কিন্তু তবুও ওরা জোর করে আমাদের শিকার করে। এটি হচ্ছে প্রকৃতির নিয়ম। আমরা যেমন ঘাস খাই তেমনি ওরা আমাদের খায়। কিন্তু হ্যাঁ, অনেক মাংসাশী প্রাণীরা আছে যারা দয়ালু হয়, অপ্রয়োজনে শিকার করে না। ওদের জন্যই আমরা সংখ্যায় এত বেশি। কিন্তু জঙ্গলের বেশিরভাগ বাঘেরাই অনেক দুষ্টু হয়। ওরা আমাদেরকে দেখলেই শিকার করে ফেলে, তাই ওদের হাত থেকে আমাদের বাঁচতে হবে। এই জন্যই আমরা লুকিয়ে লুকিয়ে থাকি। বুঝতে পারলি? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। জঙ্গলের বাঘেরা অনেক দুষ্টু হয়। আমি কখনো ওদের সামনে যাব না, সব সময় তোমার সাথেই থাকবো। এই তো আমার লক্ষ্মী ছানা, এখন চল আমরা জঙ্গলের মাঠে গিয়ে ঘাস খাবো। তোকেও ঘাস খাওয়া শিখতে হবে, কারণ ঘাস খেলে শরীরে অনেক শক্তি আসে। এই বলে হরিণ তার ছানাকে নিয়ে গেল জঙ্গলের মাঠে ঘাস খাওয়াতে। জঙ্গলের মাঠে গিয়ে হরিণ তার ছানাকে বলল, আমরা এই মাঠে ঘাস খাওয়ার জন্য এসেছি, তোকেও ঘাস খাওয়া শিখতে হবে, তা না হলে তাড়াতাড়ি বেড়ে উঠবি না তুই। আমি যেভাবে ঘাস খাবো তুইও সেভাবে ঘাস খাওয়ার চেষ্টা করবি, দেখবি ঘাসগুলো অনেক মজা লাগবে। ঠিক আছে মা, আমি তোমাকে দেখে দেখে ঘাস খাওয়া শিখে যাচ্ছি। আমি তোমাকে অনুসরণ করছি। তুমি যেভাবে ঘাস খাবে আমিও সেভাবেই ঘাস খাবো। এই বলে হরিণ মাঠে ঘাস খেতে লাগলো, আর হরিণের ছানা হরিণকে অনুসরণ করে সেও ঘাস খেতে লাগলো। এদিকে ওই জঙ্গলেই একটি দুষ্টু বাঘ বাস করত। বাঘটির মায়া মমতা বলতে কিছুই ছিল না। সে সামনে যাকে পেত তাকেই শিকার করে ফেলতো। বাঘটির একটি গুপ্তচর ছিল শেয়াল। শেয়াল বাঘের কাছে এসে শিকারের খোঁজ দিয়ে যেত। কিরে বেটা শিয়াল, আজকেও কি খালি হাতে এসেছিস নাকি? কোনো খবর নিয়ে এসেছিস কিনা? জঙ্গলে কত পশু পাখি, কিন্তু তোর চোখে একটাও পড়ে না। তাহলে তুই কিসের জন্য আমার গুপ্তচর হলি? আপনার কাছে তো শিকারের খোঁজ দিয়ে লাভ নেই। শিকার করে পুরোটা আপনিই খেয়ে ফেলেন, আমার জন্য কিছুই রাখেন না। যাও দু একটা হাড়গোড় থাকে, সেগুলো তো আর আমি খেতে পারি না। তাহলে আপনাকে শিকারের খোঁজ দিয়ে লাভ কি? কি বললি? তোর জন্য কি তাহলে একটা হরিণ রেখে দেবো নাকি আমি? তাহলে আমি খাবো কি? এতই যখন ক্ষুধা তোর, তখন তুই নিজে শিকার করে খেতে পারিস না? আমার শিকারের আশায় থাকিস কেন তুই? আমি আপনাকে খবর দেই বলেই আপনি শিকার করতে পারেন, তারপর পেট ভরে শিকার খেতে পারেন, আর আমার জন্য আপনি কিছুই রাখেন না। তবে আজ থেকে নতুন নিয়ম শুরু করা হোক। শিকারের অর্ধেক ভাগ আমার আর অর্ধেক ভাগ আপনার হবে। এই শর্তে যদি রাজি থাকেন তাহলেই আমি আপনাকে শিকারের খোঁজ দেব। তা না হলে অন্য বাঘও আছে জঙ্গলে, ওদের কাছে এই প্রস্তাব নিয়ে যাব, ওরা নিশ্চয়ই রাজি হবে। তোর এত বড় সাহস, তুই কিনে এসেছিস আমার সাথে শর্ত চুক্তি করতে? তবে রে বেটা, তোকে দেখাচ্ছি মজা। আজকে তুই হবি আমার শিকার। এই বলে বাঘ শেয়ালের পিছু পিছু দৌড়াতে লাগলো শেয়ালকে শিকার করার জন্য। দৌড়াতে দৌড়াতে বাঘ এক পর্যায়ে সেই মাঠে এসে পৌঁছালো, যে মাঠে হরিণ আর তার ছানা ঘাস খাচ্ছিল। বাঘ গাছের আড়াল থেকে ওদের দেখে ফেললো। শিয়ালকে দৌড়াতে দৌড়াতে এই মাঠে আসলাম, আর মাঠে এসে তো লাভই হয়ে গেল আমার। এই মাঠেও দেখছি একটি হরিণ আর তার ছানা ঘাস খাচ্ছে। হরিণের চেয়ে তো হরিণের ছানাকে খেতেই বেশি মজা লাগবে। ওই ছোট্ট হরিণের কচি মাংস খেয়ে অনেক মজা পাবো। আমার মনে হয় ওই হরিণের আরো ছানা আছে। কিছুক্ষণ অপেক্ষা করি আর লুকিয়ে লুকিয়ে দেখি ওরা কি করে, তারপর সময় মতো ওদের উপর ঝাঁপিয়ে পড়া যাবে। এই বলে বাঘ গাছের পেছনে লুকিয়ে থাকলো, আর লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো
হরিণরা কি করে। এক পর্যায়ে হরিণ তার ছানাকে বলল, চল ছানা, আজকের মতো যথেষ্ট ঘাস খাওয়া হয়ে গেছে। আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ জঙ্গলের বাঘেরা এই মাঠে ঘোরাঘুরি করে। ওরা আমাদের দেখতে পেলে আমাদের শিকার করে ফেলবে। চল এখন বাড়িতে ফিরে যাই। হ্যাঁ মা, চলো এখান থেকে চলে যাই, আমারও ঘাস খেয়ে পেট ভরে গেছে। হরিণ তার ছানাকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। বাঘ গাছের আড়াল থেকে সবকিছু দেখলো। আরে আর তো কোনো হরিণ আসলো না। আরো এই হরিণ তার ছানাকে নিয়ে চলে যেতে লাগলো। মনে হচ্ছে ও ওর বাসায় ফিরে যাচ্ছে। ওর পিছু পিছু ওর বাসাতে আমিও যাই। যদি সেখানে আরো দুই একটা হরিণ থাকে তাহলে সবগুলোকে একসাথে শিকার করব। বাঘ এরকম চিন্তা ভাবনা করে হরিণের পিছু নিল। বাঘ এক পর্যায়ে হরিণের বাসায় আসলো। সে ঝোপের পিছনে লুকিয়ে থাকলো আর সবকিছু দেখতে লাগলো। বাঘ দেখলো হরিণের একটিমাত্রই ছানা, আর হরিণের বাসাতে আর কোনো হরিণ নেই। তাই বাঘ বলল, আরে এই হরিণের তো দেখছি একটি মাত্রই ছানা। আমি মনে করেছিলাম ওর বাসাতে আরো হরিণ থাকবে, কিন্তু এখানে তো দেখছি কোনো হরিণই নেই। এখনই ওদের সামনে গিয়ে মা হরিণটিকে ভয় দেখাই, যাতে করে কোনো হাঙ্গামা ছাড়াই ও ওর ছানাকে আমাকে দিয়ে দেয়। তাহলে মা হরিণটিকে ছেড়ে দেব আমি। এই কথা বলে বাঘ গেল হরিণের সামনে। হরিণকে ভয় দেখিয়ে বলতে লাগলো, এই হরিণ, যদি তুই তোর ভালো চাস তাহলে তোর ছানাকে আমার হাতে তুলে দে। জীবনে অনেক হরিণ খেয়েছি, কিন্তু একবারও হরিণের ছানা খাইনি। তাই আমি তোর ছানাকে খেতে চাই। তোর ছানাকে আমার হাতে তুলে দিয়ে তুই এখান থেকে পালিয়ে যা। তোকে আমি কিছুই করব না। না না, আমি কিছুতেই আমার ছানাকে তোমার হাতে তুলে দেব না। তুমি প্রয়োজনে আমাকে শিকার করো, আমাকে খেয়ে ফেলো, কিন্তু তবুও আমার ছানাকে ছেড়ে দাও তুমি। ও তো এখনো অনেক ছোট, ওর শরীরে বেশি মাংসও নেই, ওকে তুমি বাঁচতে দাও। এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। আমি তোকে আবার বলছি, তুই তোর ছানাকে আমার হাতে দিয়ে দে। তা না হলে আগে তোকে মারবো, তারপর তোর ছানাকে খাবো। বুঝতে পেরেছি, তুই অনেক দুষ্টু একটা বাঘ। তোর মনে কোনো মায়া দয়া নেই। পারলে আমাদের ধরে শিকার করে খা। এই কথা বলে হরিণ তার ছানাকে নিয়ে দিল এক দৌড়। বাঘও হরিণের ছানাটিকে শিকার করার জন্য পিছনে পিছনে দৌড়াচ্ছিল। জোরে দৌড়া, আরো জোরে দৌড়া আমার ছানা, তা না হলে বাঘ আমাদের দুজনকেই ধরে ফেলবে। যে করেই হোক এই বাঘের হাত থেকে আমাদেরকে পালিয়ে যেতেই হবে। পালিয়ে যাবি কোথায়? তারা বলছি, তারা আমার হাত থেকে তোরা পালিয়ে বেশি দূর যেতে পারবি না। তার আগে আজকে দুটোকেই শিকার করব। দৌড়াতে দৌড়াতে হরিণ এক পর্যায়ে একটা নদীর সামনে চলে আসলো। নদীর ওই পারে মানুষদের গ্রাম ছিল। জঙ্গলের কোনো হিংস্র পশু যাতে ওই পারে যেতে না পারে, এই জন্য মানুষরা নদীর উপর ফাঁদ পেতে রেখেছিল। বাঘ আমাদের পিছনেই লেগে আছে, যে কোনো সময় সে এখানে চলে আসবে। নদীর ওই পারে যদি আমি আমার ছানাকে পার করে দিতে পারি, তাহলে বাঘ বা কোনো হিংস্র পশু ওর কোনো ক্ষতি করতে পারবে না। ও ওই পারে ভালো মতোই থাকতে পারবে। এই কথা বলে হরিণ ফাঁদের উপরে দিল লাফ। ফাঁদে পড়ায় হরিণের শরীর দিয়ে অনেক রক্ত ঝরছিল। মা, এটা কি করলে তুমি? তুমি ফাঁদের উপর লাফ দিলে কেন? তোমার শরীর দিয়ে তো অনেক রক্ত ঝরছে। আর দেরি করিস না আমার ছানা, আমার ওপর পা দিয়ে নদী পার হয়ে যা। তাড়াতাড়ি লাফ দে, তোর পেছনেই বাঘ আছে, সে যে কোনো সময় এখানে চলে আসবে। আমার দোহাই লাগে, তুই তাড়াতাড়ি লাফ দে। হরিণ এরকম করে বলায় হরিণের ছানা হরিণের উপর লাফ দিয়ে নদী পার হয়ে গেল। মা, এখন ফাঁদের উপর থেকে উঠে এসো। আমি নদীর এপারে এসে গেছি, তুমিও ওখান থেকে উঠে এসো।
না আমার ছানা, আমি আর উঠতে পারছি না, আমাকে এখানেই থাকতে দে। তুই নদীর ওপারে ভালো থাকিস, ওই পারে তোর কোনো সমস্যাই হবে না, কারণ ওই পাশে কোনো বাঘ নেই। তুই ভালো করে নিজের খেয়াল রাখিস। এখন এখান থেকে পালিয়ে যা, বাঘ যে কোনো সময় চলে আসতে পারে। তুই যা। হরিণ এরকম করে বলায় হরিণের ছানা সেখান থেকে দৌড়ে পালালো, আর হরিণ কিছুক্ষণের মধ্যেই মারা গেল। একটু পরেই বাঘ সেখানে এসে হাজির হলো, আর সে দেখতে পেল হরিণ ফাঁদে পড়ে গেছে। আরে এই বোকা হরিণটা আবার ফাঁদে পড়ে গেছে, তাহলে ওর ছানা নিশ্চয়ই নদীর ওই পারে চলে গেছে। ওর ছানাকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। হরিণের ওপর লাফ দিয়ে আমিও নদী পার হয়ে যাই, তারপর ওর ছানাকে খেয়ে আবার ফিরে আসবো। এই বলে বাঘও দিল এক লাফ, কিন্তু বাঘের শরীরে ওজন বেশি হওয়ায় বাঘও ফাঁদে আটকা পড়ল, আর বাঘও ফাঁদে পড়ে মারা গেল। এভাবেই বোকা বাঘটিও ফাঁদে পড়ে মরল, আর হরিণ তার ছানার জন্য নিজের জীবন বলিদান দিল। এটি হচ্ছে মায়ের ভালোবাসা। গভীর জঙ্গলে একটি সিংহ থাকত। সিংহটি বেশ শক্তিশালী ছিল, কিন্তু সিংহটি ছিল বেশ জেদি। সে যখন যেটা বলতো সেটা করেই ছাড়তো। বেশ কয়েকদিন হয়ে গেল মন মতো কোনো শিকার পাই না। যাই জঙ্গলের ওই মাঠ থেকে ঘুরে আসি, ওখানেই আজকে শিকার করব। তাতে যাই হোক না কেন, শিকার না নিয়ে আমি আমার ডেরায় ফিরছি না আর। এই বলে সিংহ যেতে লাগলো জঙ্গলের মাঠের দিকে। জঙ্গলের মাঠের দিকে পৌঁছে সিংহ দেখলো পুরো মাঠটি ফাঁকা। একটা প্রাণীও ঘাস খেতে আজ এই মাঠে আসেনি। সিংহ ছিল খুব জেদি, তাই সে জেদ করে বসলো এই মাঠ থেকে শিকার করে নিয়ে তার ডেরায় ফিরবে। একটা প্রাণীকেও তো আজকে দেখছি না এই মাঠে ঘাস খেতে। আমি তো আরো বললাম এই মাঠ থেকেই শিকার করে নিয়ে ডেরায় ফিরবো। আমি কোনো মতেই খালি হাতে এখান থেকে যাচ্ছি না, একটা না একটা শিকার করেই তবেই ফিরবো এখান থেকে। এই মাঠে আমি বসলাম। এইরকম জেদ করে সিংহ সেই মাঠে বসে পড়ল আর অপেক্ষা করতে লাগলো তার শিকারের জন্য। এইভাবে কেটে গেল বেশ কিছু সময়, কিন্তু কোনো প্রাণী সেখানে ঘাস খেতে আসলো না। সিংহ তার জেদে অটুট ছিল। এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। সিংহ তার জায়গা থেকে এক চুলও নড়ল না। সিংহ ক্ষুধার জ্বালায় অনেকটা দুর্বল হয়ে গেছে। সে সেখান থেকে উঠতেও পারছিল না, আর পানি পান করার জন্য তার কলিজা ফেটে যাচ্ছিল। আমার জেদের কারণেই মনে হচ্ছে এখন আমাকে মরতে হবে। এ কেমন জেদ ধরেছিলাম আমি। এখন তো আমি এখান থেকে উঠতেও পারছি না, আর না তো নদীতে গিয়ে পানি পান করতে পারবো। পানি খাওয়ার জন্য তো আমার কলিজা ফেটে যাচ্ছে। একটা কারো দেখাও পাচ্ছি না যে তার কাছে পানি খেতে যাবো। এইরকমটা বলে সিংহ অপেক্ষা করতে লাগলো কোনো এক প্রাণীর জন্য যে তাকে পানি পান করাবে। বেশ কিছুক্ষণ পর ওই মাঠে একটি ছাগল ঘাস খাওয়ার জন্য আসে। ছাগল দেখলো একটি সিংহ গাছের নিচে পড়ে আছে, তাই ছাগলটি সাহস করে সিংহকে বলল, কি ব্যাপার সিংহ মশাই, তুমি এরকম অসুস্থ হয়ে গাছের নিচে পড়ে আছো কেন? আমি তো মনে করেছিলাম তুমি আমাকে দেখা মাত্রই আমাকে শিকার করে ফেলবে, কিন্তু তুমি তো উঠলে না। ভালোই হয়েছে তুমি এসেছো ছাগল। শিকার না করতে পেরে অনেক দুর্বল হয়ে গেছি আমি, আর পানি খাওয়ার জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে। তুমি আমাকে দয়া করে পানি পান করাও, তাহলে আমি সুস্থ হয়ে যাব। তুমি দয়া করে এই কাজটা আমার করে দাও। তোমাকে আমি আজীবনের জন্য মনে রাখবো। আমাকে বিশ্বাস করে দেখো, আমি তোমার কোনো ক্ষতি করব না। কি, আমাকে কি তুমি পাগল পেয়েছো নাকি? আমি জাতে ছাগল হতে পারি, কিন্তু বুদ্ধিতে না। আমি তোমাকে পানি পান করাই, আর তুমি সুস্থ হয়ে সবার আগে আমাকেই খাও, তাই না? আমাকে কি পাগল পেয়েছো? আমি তোমাকে কোনো মতেই পানি পান করাবো না। না না ছাগল, তুমি ভুল বুঝছো আমাকে। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমাকে পানি পান করাও, না হলে আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাব। তুমি মরলে তাতে আমার কি? আমার কোনো যায় আসে না। তোমাকে বাঁচাতে গিয়ে শেষমেশ না আমি মরে যাই, আর আমি হই তোমার শিকার। আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি তোমার রাস্তা খোঁজো।
এই বলে ছাগল সিংহের আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়, আর অসহায় সিংহ সেই গাছের নিচেই পড়ে থাকে। অনেকক্ষণ পর ওই মাঠে ঘাস খেতে আসে আরেকটি হরিণ। হরিণ দেখলো সিংহ অসুস্থ হয়ে গাছের নিচে পড়ে আছে, তাই সে সাহস করে সিংহের কাছে যায়। কি ব্যাপার সিংহ ভাইয়া, আজকে যে আমাকে দেখে তাড়া করলে না? তবে কি তোমার শক্তি শেষ হয়ে গেছে নাকি? তুমি কি মরতে বসেছো? শিকার করতে না পেরে আমি অনেকটা দুর্বল হয়ে গেছি আর অনেক অসুস্থ হয়ে পড়েছি। তুমি কি দয়া করে আমাকে পানি পান করাবে? পানি খাওয়ার জন্য আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। তুমি দয়া করে আমাকে পানি পান করাও, আর আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি আমি করব না। আমি তোমার জালে পা দিতে চাইনি। তুমি যেই পানি খেয়ে সুস্থ হয়ে যাবে তখনই আমাকে শিকার করে ফেলবে, তাই না? তুমি আগেও আমাকে শিকার করার জন্য অনেক দৌড়েছিলে, কিন্তু ধরতে পারোনি। আমি তোমার কোনো জালে ধরা দিচ্ছি না। হরিণ ও সিংহকে সাহায্য না করে সেখান থেকে চলে গেল, আর সিংহ পড়ে রইল একাই। ওই জঙ্গলেরই একটি নদীতে একটি হাঁস থাকতো। হাঁসটি সারাদিন নদীতে থাকতো, আর সন্ধ্যা হলে হাঁস ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়তো। প্রায় সন্ধ্যা নেমে আসলো, এখন জঙ্গলের ঝোপে গিয়ে লুকিয়ে পড়ি, তা না হলে একটু পরে তো সন্ধ্যায় নেমে আসবে, তখন তো চোখে কিছুই দেখতে পারবো না। এই বলে হাঁস নদী থেকে উঠে ঝোপের দিকে যেতে লাগলো। হাঁস ওই মাঠ দিয়ে যাচ্ছিল যে মাঠে সিংহ অসুস্থ হয়ে পড়েছিল। হাঁস দেখল একটি সিংহ অসুস্থ হয়ে মাটিতে পড়ে আছে, তাই সে বলল, একই সিংহ ভাই, সন্ধ্যা নামতে আসলো, কিন্তু তবুও যে তুমি তোমার ডেরায় ফিরে যাচ্ছ না, এই মাঠে পড়ে আছো কেন? তুমি কি অসুস্থ নাকি? হ্যাঁ হাঁস, আমি অনেক অসুস্থ। কি বলি আর দুঃখের কথা, পানি পান করার জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু আমি অনেকের কাছে পানি পান করতে চাইলাম, ওরা আমাকে পানি পান করালো না। তুমি কি আমাকে দয়া করে পানি পান করাবে? আমি কথা দিচ্ছি আমি সুস্থ হলে তোমার কোনো ক্ষতি করব না। ঠিক আছে, আমি নদীতে গিয়ে তোমার জন্য পানি আনছি। তুমি অসুস্থ আর বিপদেও পড়েছো, তোমাকে সাহায্য করাটা আমার কর্তব্য। আমি এখনই নদীতে গিয়ে তোমার জন্য পানি আনছি। এই বলে হাঁস নদীর দিকে গেল পানি আনার জন্য। হাঁস নদীতে গিয়ে তার মুখে করে পানি আনলো, আর সেই পানি এনে সে সিংহকে খাইয়ে দিল। সিংহ এক পর্যায়ে সুস্থ হয়ে গেল। তুমি সত্যি একটি ভালো হাঁস, তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচালে। পানিটা খেয়ে আমি এখন অনেক সুস্থ বোধ করছি। আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আর তুমি এখন থেকে আমার বন্ধু হলে। তোমার কোনো বিপদে সবার আগে আমি তোমার পাশে থাকতে চাই, তাই তুমি সবার আগে আমাকে জানাবে। তোমাকে অনেক ধন্যবাদ সিংহ ভাই, তুমি উপকারীর উপকার স্বীকার করলে। চলো এখন তুমি তোমার ডেরায় ফিরে যাও, আর আমি চলে যাই ঝোপের আড়ালে। সন্ধ্যা প্রায় নেমেই আসলো। এইরকমটা বলায় সিংহ তার ডেরায় ফিরে গেল, আর হাঁস যেতে লাগলো ঝোপের আড়ালে। এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। হাঁস নিয়মিত ওই নদীতেই মাছ খেতে আসতো। একটি দুষ্টু শিয়াল ঝোপের আড়াল থেকে হাঁসটিকে দেখতে লাগলো। আরে, একটা হাঁস নদীতে সাঁতার কাটছে, এই বেটাকেই খেতে হবে। ও যখনই উপরে উঠবে তখনই ওর রাস্তা আমি আটকে দেব। না তো পারবে ও নদীতে নামতে, না তো আমার হাত থেকে পালিয়ে বেশি দূর বাঁচতে পারবে। তখনই ওই বেটাকে আমি খাবো। এরকমটা বলে শিয়াল ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো হাঁস ডাঙায় ওঠার অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পর হাঁস ডাঙায় উঠল। তখনই শিয়াল গিয়ে হাঁসের পথ আগলে দাঁড়ালো। কি ব্যাপার শিয়াল ভাই, তুমি আমার পথ আগলে দাঁড়ালে কেন? আমাকে যেতে দাও। তুই তো যাবি, কিন্তু সোজা আমার পেটের মধ্যে যাবি, অন্য কোথাও নয়। মরার জন্য প্রস্তুত হয়ে যা। শিয়ালের এরকম কথা শুনে হাঁস দৌড়াতে লাগলো বাঁচার জন্য, আর শিয়ালও হাঁসের পিছু পিছু দৌড়ালো। হাঁস এক পর্যায়ে সোজা সিংহের ডেরায় গিয়ে উপস্থিত হলো।
এইবার আমাকে পারলে খেয়ে দেখা পাজি শিয়াল। আমি আমার বন্ধুর কাছে এসে পড়েছি, এইবার আর আমার কোনো ভয় নেই। কি সিংহ মামা তোমার বন্ধু? এ কি বলছো? হ্যাঁ রে পাজি শিয়াল, ও আমার বন্ধু। আর তুই কিনা আমার বন্ধুকে খেতে চেয়েছিস? তোর এত বড় সাহস! সময় থাকতে এখনই পালিয়ে যা। আমি শিয়াল হত্যা করি না। তোকে যদি এই জঙ্গলে দ্বিতীয়বার দেখি তাহলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। ধন্যবাদ সিংহ মামা আমাকে ছেড়ে দেওয়ার জন্য। এই জঙ্গলে আমি দ্বিতীয়বার আসবো না। এখনই এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি আমি। এই কথা বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এভাবেই সিংহ তার বন্ধু হাঁসকে রক্ষা করলো শিয়ালের হাত থেকে। অবশ্য একজন বন্ধুর কর্তব্যই আরেকজন বন্ধুকে রক্ষা করা। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।